আচ্ছা, বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে মানে আমরা তো কিছু নির্দিষ্ট ধারণা দেখতেই পাই। হুম। যেমন কোন দল কাদের নিয়ে রাজনীতি করে, তাদের মূল ভিত্তিটা কি, এসব। কিন্তু যখন সেই ধারণাগুলোকে একেবারে নাড়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে, তখন ব্যাপারটা কিন্তু সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক যেমনটা আমরা সম্প্রতি দেখলাম, একটা ইসলামিক রাজনৈতিক দল জামাতে ইসলামী, আর তারা তাদের দলে ১০০রও বেশি হিন্দু ধর্মাবলম্বীকে বরণ করে নিচ্ছে। একদম। এই খবরটা তো প্রচলিত রাজনৈতিক সমীকরণে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে। আর আমাদের হাতে থাকা সোর্সগুলো মানে কয়েকটি সংবাদ প্রতিবেদন ঠিক এই ঘটনার গভীরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। একদিকে ঝালকাঠিতে একটা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গণযোগদান, আবার অন্যদিকে খুলনায় সংসদ নির্বাচনের জন্য একজন হিন্দু নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা। ঠিক। তো এই সব ঘটনা কি জামায়াতের রাজনীতিতে একটি সত্যিকারের আদর্শিক পরিবর্তন, নাকি এটা কেবল একটা নতুন রাজনৈতিক কৌশল? আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘেঁটে আজ আমরা এই রহস্যটাই সমাধানের চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। বেশ, তাহলে ঝালকাঠির ঘটনাটা দিয়েই শুরু করি, কি বলেন? হ্যাঁ, ওটাই তো মূল ঘটনা। কীর্তিপাশা ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে অনুষ্ঠানের প্রেক্ষাপটটা। ১ মিনিট, একটা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান? হুম। এটা তো বেশ ভেবে চিনতে বেছে নেওয়া একটা জায়গা বলে মনে হচ্ছে, তাই না? একদম তৃণমূল পর্যায়ের, কোনো গুমোট রাজনৈতিক অফিস নয়। এটা একটা চমৎকার পর্যবেক্ষণ। এই জায়গা বেছে নেওয়ার বিষয়টা তাদের কৌশল সম্পর্কে আমাদের কি বলে? দেখুন, সোর্সগুলো বলছে অনুষ্ঠানটার আয়োজক ছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ও আচ্ছা, যা জামায়াতের একটি সহযোগী সংগঠন। কারণ এই ধরনের পরিবেশে মানুষের সাথে সংযোগ স্থাপন করা অনেক সহজ হয়। তা তো বটেই। আর যখন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বা সংসদ সদস্য প্রার্থী শেখ নিয়ামুল কারিমের মতো শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকেন এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। হ্যাঁ, তখন এর একটা প্রতীকী তাৎপর্য তৈরি হয়। বার্তাটা খুব পরিষ্কার, তারা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হতে চায়। তার মানে কৌশলটা হলো রাজনীতির শক্ত মোড়কটা ছাড়া সাধারণ মানুষের কাছে পৌঁছানো। কিন্তু এই কৌশল কি কাজ করেছে? মানে যারা যোগ দিয়েছেন তারা নিজেরা কি বলছেন? তাদের কি কোনোভাবে প্রভাবিত করা হয়েছে, নাকি তারা স্বেচ্ছায় এসেছেন? এই প্রশ্নটার উত্তর আমাদের সোর্সেসগুলোতে আছে। কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘারামি, যিনি নতুন সদস্যদের একজন। হ্যাঁ, তার একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম তাদের আকৃষ্ট করেছে। আচ্ছা। আর তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে তারা স্বেচ্ছায় এ দলে যুক্ত হয়েছেন, কোনো চাপের মুখে নয়। এখানে শব্দচয়নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলাবোধ এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম। ঠিক। এগুলো তো বেশ বাস্তব আর চোখে পড়ার মতো বিষয়। এগুলো তো কোনো বিমূর্ত ধর্মীয় আদর্শের কথা নয়, বরং সুশাসন আর সেবামূলক কাজের ইঙ্গিত দেয়। একদম। মনে হচ্ছে মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানকেই তারা তাদের মূল বার্তা হিসেবে তুলে ধরছে। আর দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দলের পক্ষ থেকেও ঠিক এই ভাষাতে কথা বলা হচ্ছে। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের বক্তব্য অনুযায়ী দলের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে, কারণ তারা ন্যায়ভিত্তিক রাজনীতি করছে। ন্যায়ভিত্তিক রাজনীতি? হ্যাঁ, তিনি আরও উল্লেখ করেছেন যে জামায়াত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবসময় কাজ করে। তার চূড়ান্ত লক্ষ্য হল সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করা। আচ্ছা, ন্যায়ভিত্তিক রাজনীতি বা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এই ধারণাটা তাহলে তাদের এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মূল ভিত্তি বলে মনে হচ্ছে? আমাদের হাতে থাকা সোর্সগুলো কি এই আদর্শিক দিকটা নিয়ে আরও বিস্তারিত কিছু বলছে? মানে একটা ইসলামিক দল কিভাবে তাত্ত্বিকভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করার ন্যায্যতা দেয়? হ্যাঁ, সূত্রগুলোতে এই প্রশ্নটি তোলা হয়েছে এবং এর একটা আদর্শিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা হলো, জামায়াতে ইসলামী এমন একটা রাষ্ট্রব্যবস্থা চায় যেখানে ন্যায় বিচার বা ইনসাফ হবে মূল ভিত্তি। আচ্ছা। আর এই ব্যবস্থায় ধর্মবর্ণ জাতির নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে এবং সবাই মিলে দেশ গড়বে। এই ধারণাটিকে আরও জোরালো করার জন্য তারা প্রায়শই একটা ঐতিহাসিক উদাহরণ টেনে আনে। খোলাফায়ে রাশেদিনের শাসনকালের উদাহরণটা, তাই তো? একদম। জামায়াত নেতারা প্রায়ই সেই শাসনকালের কথা বলেন। সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে,
কথিত আছে যে সেই সময়ে ইহুদি ও খ্রিস্টানদের মতো অমুসলিম নাগরিকরা বলতেন, হ্যাঁ, এই উক্তিটা তো বেশ পরিচিত। তারা বলতেন যে একটি শিশু মায়ের কোলে যতটা নিরাপদ, আমরা খোলাফায়ে রাশেদিনের শাসনামলে ততটা নিরাপদ। এটা বেশ শক্তিশালী একটা ঐতিহাসিক তুলনা। কিন্তু আজকের দিনে একটা একবিংশ শতাব্দীর রাষ্ট্র কাঠামোতে এর প্রাসঙ্গিকতা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। তা পারে। আমাদের সোর্সগুলো কি এই বিষয়ে কিছু বলছে যে একটা আধুনিক রাষ্ট্র কাঠামোতে এই মডেলটি কিভাবে প্রয়োগ করা হবে, নাকি এটা মূলত একটা আদর্শিক প্রতীক? সোর্সগুলো থেকে যা বোঝা যায়, তারা এটাকে আক্ষরিক অর্থে কোনো আইন বা শাসন ব্যবস্থার ব্লুপ্রিন্ট হিসেবে উপস্থাপন করছে না, ও আচ্ছা। বরং এটিকে একটা আদর্শ বা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে তুলে ধরছে। বার্তাটা হল তাদের শাসনামলে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার ঠিক সেই ঐতিহাসিক আদর্শের মতোই নিশ্চিত করা হবে। এটা আসলে তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির সপক্ষে একটা নৈতিক ভিত্তি তৈরি করার চেষ্টা। বুঝেছি। তাহলে একদিকে তৃণমূল পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে জনসংযোগ, আর অন্যদিকে সেই কাজের পেছনে একটা ঐতিহাসিক আদর্শের তাত্ত্বিক ভিত্তি। কিন্তু রাজনীতিতে তো শুধু কথা আর আদর্শ দিয়ে হয় না। না, একদমই না। তাদের এই অন্তর্ভুক্তিমূলক নীতির কি কোনো বাস্তব উচ্চ পর্যায়ের প্রতিফলন আমরা দেখতে পাই? সোর্সগুলোতে কি এমন কোনো বড় উদাহরণ আছে যা প্রমাণ করে যে এটা শুধু মুখের কথা নয়? আছে, এবং এর একটা অত্যন্ত জোরালো আর সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক উদাহরণ আমাদের সোর্সগুলোতে আছে। কি সেটা? আর তা হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে জামায়াতে ইসলামী কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু নেতাকে মনোনয়ন দিয়েছে। এটা তো শুধু চমকপ্রদ নয়, এটা তো বাংলাদেশের রাজনীতির প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করে। ঠিক। একটা ইসলামিক দল সরাসরি সংসদ নির্বাচনে একজন হিন্দু নেতাকে প্রার্থী করছে। কৃষ্ণনন্দী সম্পর্কে আমাদের সূত্রগুলো আর কি বলছে? তিনি কি দলের একজন নতুন সদস্য, নাকি আগে থেকেই যুক্ত ছিলেন? না, তিনি নতুন নন। কৃষ্ণনন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। ও, তার মানে? হ্যাঁ, এই তথ্যটি বলে দেয় যে দলের ভেতরে অমুসলিমদের জন্য একটা নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো আগে থেকেই ছিল। এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। আচ্ছা। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আসনে প্রায় ১০ মাস আগে মাওলানা আবু ইউসুফ নামে অন্য একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, পরে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সরাসরি নির্দেশনায় সেই প্রার্থী পরিবর্তন করে কৃষ্ণনন্দীকে চূড়ান্ত করা হয়। বাহ! তার মানে দুটো বিষয় এখানে খুব স্পষ্ট। এক, এটা কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় পর্যায়ের আবেগী সিদ্ধান্ত নয়, একদমই না। বরং দলের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া একটা অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। ঠিক। আর দুই, দলের ভেতরে অমুসলিমদের জন্য সাংগঠনিক পদও রয়েছে, যা তাদের অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়। কিন্তু এই প্রার্থী পরিবর্তন নিয়ে দলের ভেতরে কোনো অসন্তোষ বা কোনো সমস্যা হয়নি? হয়নি। আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, তিনি বিষয়টি কিভাবে নিলেন? আর এই বিষয়টা আরও বেশি চমকপ্রদ। সোর্স অনুযায়ী এই পরিবর্তন প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন হয়েছে। নতুন প্রার্থী কৃষ্ণনন্দী নিজেই বলেছেন, ১ ডিসেম্বর আমিরে জামাত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। মানে? তিনি জোর দিয়ে বলেছেন যে দলের মধ্যে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। ১ মিনিট, এখানে একটু থামা যাক। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে, মনোনয়ন নিয়ে যে ধরনের অভ্যন্তরীণ কোন্দল আমরা দেখে থাকি, হ্যাঁ, তা তো অহরহ ঘটে। সেটার তুলনায় এটা তো প্রায় অবিশ্বাস্য। একজন ঘোষিত প্রার্থীকে সরিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলো, আর কোনো রকম প্রকাশ্য অসন্তোষ ছাড়াই আগের প্রার্থী নতুন প্রার্থীর জন্য কাজ করছেন। ঠিক তাই। শুধু তাই নয়, আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফকে এখন কৃষ্ণনন্দীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। ইন্টারেস্টিং। অর্থাৎ তিনি এখন আনুষ্ঠানিকভাবে নতুন প্রার্থীর বিজয়ের জন্য কাজ করছেন। এটা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের একটা অসাধারণ উদাহরণ হিসেবে উঠে এসেছে সূত্রগুলোতে। তাহলে সবকিছু যদি একসাথে মিলিয়ে দেখি, একদিকে ঝালকাঠিতে ক্রিকেট মাঠকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের যোগদান, অন্যদিকে খুলনায় জাতীয় নির্বাচনের মতো বড় মঞ্চে একজন হিন্দু নেতাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো এবং দলের ভেতরে সেই সিদ্ধান্তকে শৃঙ্খলার সাথে কার্যকর করা, এই দুটি ঘটনাকে কি বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ আছে? একদমই না।
দুটি ঘটনাকে পাশাপাশি রাখলে একটা অত্যন্ত সুচিন্তিত এবং সমন্বিত রাজনৈতিক কৌশলের ছবি ফুটে ওঠে। জামায়াত ইসলামী নিজেদেরকে একটা সংকীর্ণ ধর্মীয় পরিচয়ের বাইরে এনে একটা অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায় বিচার ভিত্তিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একযোগে কাজ করছে। তার মানে তারা একই সাথে দুটো ভিন্ন ক্ষেত্রে কাজ করছে। হ্যাঁ, একদিকে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তৃণমূল পর্যায়ে নামছে, অন্যদিকে জাতীয় রাজনৈতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি বদলানোর জন্য বড় ধরনের প্রতীকী পদক্ষেপ নিচ্ছে। কি ফ্যাসিনেটিং এখানে তা হলো এই কৌশলের দ্বিমুখী প্রকৃতি। আচ্ছা, ঝালকাঠির ঘটনাটি দেখাচ্ছে যে তারা একটা বটম আপ অ্যাপ্রোচে বিশ্বাসী, যেখানে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে মানুষের মধ্যে আস্থা তৈরি করা হচ্ছে। আর খুলনার ঘটনাটি একটা টপ ডাউন অ্যাপ্রোচ। জাতীয় পর্যায়ে এই একটি সিদ্ধান্ত দিয়ে তারা সারা দেশের মানুষের কাছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে একটা শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে। এর মাধ্যমে তারা হয়তো নিজেদের চিরাচরিত রাজনৈতিক ভিত্তি প্রসারিত করতে চাইছে এবং দেখাতে চাইছে যে তাদের রাজনীতি শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। অর্থাৎ তারা একই সাথে মাটির কাছাকাছিও থাকতে চাইছে, আবার জাতীয় রাজনীতির মূল মঞ্চেও নিজেদের নতুন করে উপস্থাপন করতে চাইছে। এটাকে একটা সামগ্রিক রিব্র্যান্ডিংয়ের চেষ্টা বলা যেতে পারে। হ্যাঁ, রিব্র্যান্ডিং বা রাজনৈতিক আখ্যান পরিবর্তনের একটা সচেতন প্রচেষ্টা। তারা যে বার্তাটা দিতে চাইছে তা হল জামায়াতের মূল ভিত্তি ইসলাম হলেও তাদের রাজনৈতিক লক্ষ্য হল ইনসাফ বা ন্যায় বিচার, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। আর ঝালকাঠি যোগদান এবং খুলনার মনোনয়ন দুটোই এই নতুন আখ্যানকে শক্তিশালী করার একটি উদাহরণ। একদম। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী তাদের কৌশল এবং ভাবমূর্তি নিয়ে একটা বড় পরিবর্তনের চেষ্টা করছে। আমরা দেখলাম তারা কিভাবে হিন্দু সম্প্রদায়কে দলে অন্তর্ভুক্ত করার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সক্রিয়ভাবে এবং প্রকাশ্যে কাজ করছে। হ্যাঁ, এবং এই পুরো চেষ্টার পেছনে রয়েছে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের আদর্শিক যুক্তি এবং খুলনা এক আসনে হিন্দু প্রার্থী মনোনয়নের মতো একটি নক্কর বাস্তব উদাহরণ। এই দুটি মিলিয়ে তারা একটা নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করতে চাইছে, যা হয়তো ভবিষ্যতের রাজনীতিতে তাদের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে। আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের জানাচ্ছে যে দল কি করছে এবং তাদের ভাষ্য অনুযায়ী কেন করছে। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, যা নিয়ে ভাবা দরকার। বলুন। দলের এই অন্তর্ভুক্তিমূলক কৌশল বাংলাদেশের সাধারণ ভোটার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে কিভাবে গৃহীত হবে? ভোটাররা কি এটিকে একটা প্রকৃত আদর্শিক পরিবর্তন হিসেবে দেখবে, নাকি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার একটা নতুন কৌশল হিসেবে বিবেচনা করবে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। আর দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর দীর্ঘমেয়াদী প্রভাবই বা কী হতে পারে? আমার মনে হয় এই উপলব্ধির উপরই হয়তো এই পুরো কৌশলের সাফল্য নির্ভর করছে।